হি ইজ ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ, সেই ছেলেটির মনের মধ্যে তাকে তাড়িয়ে দেবার ভয়টা এলো কেন? আইনত বিচার চাইব এই মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য। একজন রাজ্যের প্রধান, তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথায় বিভ্রান্ত হয়ে যদি এই ছেলেটি সত্যি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তার জন্য তিনি দায়ী? জানেন না, তাহলে কি তার মেয়র থাকার একদিনের 1 ঘন্টার কোনো অধিকার আছে? আজকে যদি মেয়র, আজকে যদি কর্পোরেশনের কাউন্সিলর, যদি এই প্রমোটারের সঙ্গে নেক্সাস না থাকে, এই অবৈধ বাড়ি নির্মাণ হতে পারে। একটা খবর যা হেডলাইন হচ্ছে যে সোনারপুরে মামা বাড়িতে যেয়ে সে আত্মহত্যা করেছে এবং পরিবারের দাবি যে সিএ এবং এনআরসির আতঙ্কে নাকি তার এই পদক্ষেপ নেওয়া। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে কোনো আত্মহত্যা বা মৃত্যু দুঃখজনক, এবং সেটা বোধহয় কোনো কথা, কোনো বক্তব্য কিছু দিয়ে সেই কষ্ট বা সেই ক্ষতিটাকে পূরণ করা যায় না। একজন মানুষ হিসেবে মনে করি যে এই রকম মৃত্যু তার সঠিক কারণ এবং কেন হলো বা এটা প্রিভেন্ট করা যেত কি না, সেগুলো সম্বন্ধে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। যারা সহনাগরিক, যারা বাড়ির লোক, যারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা সমাজ, পুলিশ, পরিষেবা, প্রশাসন, কার কী রোল আছে আন্দাজে একটা গল্প গুজব শুনে কমেন্ট করা ঠিক হবে না। তবে যেটুকু শুনছি যে সিএর কারণে তিনি আত্মহত্যা করেছেন, আমি একেবারেই একমত নয়। যে ছেলেটির জন্ম ভারতবর্ষে, হি ইজ ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ, সেই ছেলেটির মনের মধ্যে তাকে তাড়িয়ে দেবার ভয়টা এলো কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে তাকে তাড়িয়ে দেবে এই কথাটা তাকে কে তার মাথায় ঢোকালো? আমি তো মনে করি কয়েকদিন খুব মুখ্যমন্ত্রী নাচছিলেন, লাফাচ্ছিলেন তিনি, যে সিএ আমি হতে দেবো না, এনআরসি হতে দেবো না, দেশ থেকে তাড়িয়ে দেবে, এদের সব ভারতের বাইরে বের করে দেবে, এদের সব ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, একে নাগরিকত্ব চলে যাবে। ওয়াই ডিড শি স্পিক সো? কেন তিনি মানুষকে এইভাবে উস্কানি দিয়ে মানুষের ক্ষতি করেছেন? সিএ এর জন্য তো কারো নাগরিকত্ব যায় না, কারো নাগরিকত্ব যাওয়ার কোনো ভয় নেই। এটা নাগরিকত্ব দেবার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে, এবং বারবার ভারত সরকারের তরফ থেকে এবং প্রত্যেকটা আমাদের প্রশাসনের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সিএএ একটা আইন, যে আইনে যারা ভারতীয় নাগরিকত্ব পায়নি, ওপার থেকে এসছে, বাংলা থেকে হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান থেকে হোক, সেই মানুষগুলোকে নাগরিকত্ব দিয়ে সেই সম্মান এবং অধিকার দেওয়া হোক। যারা রিফিউজি স্ট্যাটাস ছিল, যারা পাসপোর্ট করতে, ভিসা করতে, জমি কিনতে, চাকরি করতে, আইবি এনকোয়ারিতে যাদের সেই অধিকার ছিল না নাগরিকত্বের, হয়তো আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট বা পাসপোর্ট ইস্যুর হচ্ছিল না, সেই মানুষগুলোকে সেই সম্মান অধিকার দেওয়া হলো। এর ফলে কারো বিভ্রান্ত হবার কোনো জায়গা নেই, এবং কেউ বিভ্রান্ত নয়। বিভ্রান্ত তারাই করছেন যারা এর মধ্যে থেকে রাজনৈতিক সুযোগ সুবিধা নেবার চেষ্টা করছেন, যারা এর মধ্যে থেকে ভোট বৈতরণী পার হবার মতো কথা বলছেন উস্কানিমূলক। বেশ কিছুদিন মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তিনি মানুষকে ওভার সরকারি প্রশাসনিক সভায় এবং রাজনৈতিক সভায় তিনি বারবার বলেছেন সিএ আমি হতে দেবো না, মানুষের ক্ষতি হতে দেবো না, অ্যাজ ইফ সিএ হলে কাউকে দেশ থেকে বের করে দেওয়া। তিনি প্রতিষ্ঠা, তার কথার মধ্যে দিয়ে এগুলো বেরিয়ে এসছে, উস্কানি দিয়েছেন, এবং তার জন্য এফআইআর হয়েছে, তার জন্য ইলেকশন কমিশনে চিঠি গেছে, তারপরে তিনি বলা বন্ধ করেছেন। আপনারা লক্ষ্য করবেন, যেদিন আইনটা চালু হয়েছিল তারপর 2 দিন তার কি সে লম্ফজম্প, তার কি বক্তব্য, কি বডি ল্যাঙ্গুয়েজ, আজকে তিনি চুপ। এই যে ছেলেটি আজকে যদি ভয় পেয়ে, আমি মানছি যে এটা অন্য কারণ যে কোনো ইয়াং ছেলে, আনম্যারিড ছেলে, সে সামান্য চাকরি করতো, তার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল কিনা, পারিবারিক কোনো অসন্তোষ ছিল কিনা, শারীরিক কোনো অসুস্থতা ছিল কিনা, বা প্রেম বিবাহ গঠিত কিছু ছিল কিনা, আন্দাজে কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যাই হোক, ছেলেটি তো মারা গেছে। যদি সে মনে এতটুকু ভয় পায় সিএ এর কারণে, তার জন্য দায়ী কে? তার জন্য কি সিএ আইনটা দায়ী, নাকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মিথ্যা কথা বলে মানুষকে প্ররোচিত করছেন, আজকে মানুষকে বিভ্রান্ত করছেন, এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? কেন তিনি এই কথা বলছেন? তিনি কি জানেন না সিএএ আইনের মানে কি? তিনি কি এতটুকু শিক্ষিত? তিনি জানেন, জেনে শুনে রাজ্যের মানুষকে তিনি ব্যবহার করছেন, ভয় দেখাচ্ছেন,
মানুষের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি করছেন, হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন। ওয়াই? কে অধিকার দিয়েছে তাকে এগুলো করার? কেন তিনি এখন চুপ করলেন? এখন কেন বলছেন না? এখন এই কারণে বলছেন না, তিনি জানেন তিনি যেই লেভেলে মানুষকে মিথ্যা কথা বলে ভয় দেখাবার চেষ্টা করেছেন, সেটা যদি ফার্দার হয় এবং কোর্টে যায়, তার পরিণতি খুব খারাপ। সুতরাং এই ঘটনার জন্য আমি যতখানি দুঃখী, ততখানি আমার রাগ বলুন, ততখানি আমি আইনত বিচার চাইব এই মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য। একজন রাজ্যের প্রধান, তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দিনের পর দিন এসব উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। তার কথায় বিভ্রান্ত হয়ে যদি এই ছেলেটি সত্যি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তার জন্য তিনি দায়ী, তার দল দায়ী। কিছুদিন আগে মানে রবিবারে গার্ডেন নিচে একটি দুর্ঘটনা হয়, যার ফলে বহু মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছেন। সেখানকার বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, মানে প্রাথমিক সূত্রে এটা জানা গেছিল, এখনও জানা যায় যে বেআইনিভাবে নির্মাণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং সেখানকার মেয়র, কলকাতা পৌরসভার মেয়র এবং সেখানকার বিধায়ক ফিরহাদ হাকিম বলেন যে তিনি জানেন না কিভাবে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে, তা তার জানা নেই। তো সেই ব্যাপারেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফিরহাদ হাকিমের দ্রুত গ্রেফতারি চেয়েছেন। এ বিষয়ে আপনি কি? দেখুন, তৃণমূল যে সরকারটা চালাচ্ছে, যেই সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, যে সরকারের মেয়র ফিরহাদ হাকিম, সেই মেয়রের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেসব বাড়িঘরগুলো রয়েছে, সেখানে শুধু প্রমোটার রাজ এবং প্রমোটার, তার সাথে জমি মালিককে নিয়ে, এবং রাজনৈতিক তৃণমূলের নেতারা এবং কর্পোরেশন পুলিশ একটা নেক্সাস কাজ করছে। ছোট ছোট জায়গার উপরে এক ফোঁটা মিনিমাম যে ম্যান্ডেটারি ছাড় বা যে রুলস রেগুলেশনস কেএমসি অ্যাক্টে আছে, বুড়ো আঙুল দেখিয়ে শুধু ক্ষমতা মানে সরকারে থাকার, তৃণমূলের নেতা হবার সুবাদে দিনের পর দিন, রাতের পর রাত মানুষের সঙ্গে যে দ্বিচারিত করা হচ্ছে। একটা মানুষ, তার একটা বাসস্থান দরকার, সে একটা ফ্ল্যাট কেনা দরকার, সে সংসার পরিবার ছেলে মেয়ে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, বিয়ে করবে, একটা ফ্ল্যাট নেবে, মা বাবাকে নিয়ে মাথা গোঁজা জায়গা নেই, তার নিজের পয়সা, সারা জীবনের সঞ্চিত অর্থ বা দেশের বাড়ি জমি বিক্রি করে বা অফিস থেকে লোন নিয়ে সে কোনো রকমে একটা ফ্ল্যাটের জন্য করে। সে তো জানতে পারে না সে কিভাবে এই রাজনৈতিক নেতা ফিরহাদ হাকিমরা তাদের প্রতারিত করছে। তাদের একটা জলা জমি, এখানে প্রায় মানে কয়েক হাজার, 5,000-এর হিসেব দিয়েছে, পুকুর বোঝানো হয়েছে শুধু ওই ফিরহাদ হাকিমের ওই খিদিরপুর অঞ্চলে। তো খিদিরপুর দিয়ে যদি যান, গঙ্গার ধারের যে ইয়েগুলো ছিল সমস্ত বুঝিয়ে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, এবং একটা বিল্ডিংয়ের সঙ্গে একটা বিল্ডিংয়ের 1 ইঞ্চি ছাড় নেই। এগুলো কি করে সম্ভব হয়? দেশে তো আইন বলে, কর্পোরেশন বলে কিছু আছে, কর্পোরেশনে আইন বলে কিছু আছে, কর্পোরেশনের কোড বলে কিছু আছে। কর্পোরেশনের শুধু অফিসাররা যদি গণ্ডগোল করে, সেটা দেখার জন্য তাদের ওপরে, মাথার ওপরে একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, একটা কাউন্সিলর আছে, একটা মেয়র আছে, একটা মিউনিসিপ্যাল কমিশনার আছে। তাহলে কি করে বুড়ো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে মানে মানুষের জীবন যেখানে ভেঙে পড়ে প্রাণ নাশের এতগুলো ঘটনা ঘটে গেল, সেই ঘটনা ঘটলো কিভাবে? মেয়র জানেন না? যদি তিনি না জানেন, সত্যিই যদি ধরে নিলাম তিনি সত্যি কথা বলেছেন, তিনি জানেন না, তাহলে কি তার মেয়র থাকার 1 দিনের 1 ঘন্টার কোনো অধিকার আছে? কেন তিনি পদত্যাগ করছেন না? কিসের লোভে? আর তিনি সার্টিফাই করছেন সেই কাউন্সিলরকে, যেই কাউন্সিলর আপনার এই বাড়িটা যে প্রমোটারের সঙ্গে ক্লোজ নেক্সাস, সে তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, মানে সে, আপনি আজকে ফিরহাদ হাকিমের দেখুন না, নামে বেনামে, শহরের বাইরে, কলকাতার বাইরে, ভারতের বাইরে যে পরিমাণ টাকা তিনি রোজগার করেছেন, আজকে তার ইনকাম ট্যাক্স এনকোয়ারি হোক, আজকে তার সিবিআই ইডি দিয়ে এনকোয়ারি হোক, দেখবেন কোথা থেকে ভুতুরে টাকা এসে কারো খাটের তলায় যেরকম পাওয়া গেছে, এরকম সব পাওয়া যাবে। এতে ভয়ের বা ভাবনার কিছু নেই, এটা ঘটনা। আজকে যদি মেয়র, আজকে যদি কর্পোরেশনের কাউন্সিলর, যদি এই প্রমোটারের সঙ্গে নেক্সাস না থাকে, এই অবৈধ বাড়ি নির্মাণ হতে পারে না। আমি কলকাতা শহরে নিজের বাড়ি এবং বেশ কয়েকটি বাড়ি সম্পত্তির মালিক।
আমি বেশ কয়েক জায়গায় অবৈধ নির্মাণের বেশ কয়েকবার চিঠি দিয়েছি। আমার মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক আমাকে রীতিমতো কাউন্সিলর এসে থ্রেট করে যায়, দেখে নেব, বুঝে নেব, অ্যারেস্ট করে নেব, ছেলে পাঠিয়ে দেবে বলে থ্রেট করে যায়। অবশ্য পারেনি শেষমেশ, এমনকি বিধায়ক চলে আসে কাউন্সিলরের সাথে। কেন কি টাকার চেইনের ভাগ, ওই যে 75-25 আছে, এখানে নির্মাণে তো আরও সুন্দর, প্রতিটি অবৈধ নির্মাণে একটা করে এত স্কোয়ার ফিট করে দিয়ে দিতে হয়। প্রতিটি অবৈধ নির্মাণে ইট বালি সিমেন্ট এদের থেকে নিতে হয়, এবং তারা যে কোয়ালিটি দিক, যে পরিমাণে দিক, কেউ মুখ খুলতে পারবে না, যে রেটে দিক। সুতরাং মানুষ একরকম গলা টিপে তার বাড়ি আস্তানার বিষয়ে তাদের যাহা কিছু রোজগার সমস্ত লাগিয়ে মানুষ মুখ বন্ধ করে বসে আছে। এটা বেশি দিন চলতে পারে না, এটার একটা শেষ হওয়া উচিত। বোধহয় এই রকম খোঁজখবর শুধু খিদিরপুর নয়, সারা কলকাতা শহর একটা যৌতুকগৃহ, সারা কলকাতা শহর বেআইনি বাড়ি করছে, কর্পোরেশনে গিয়ে রেগুলারাইজ করে নিয়ে চলে আসছে। ভাই, তাহলে কর্পোরেশনে বলি জিনিসটা থাকার দরকার কি? আইনের দরকার কি? নিয়মের দরকার কি? কেন এই ঘটনা ঘটবে? আর আপনি খিদিরপুর বলছেন, আপনি কোন জায়গায় হবেন? যে কোনো, আপনি আমার রাজাবাজারে ওই অঞ্চলে আমার নার্সিংহোম ছিল, আমি ছেড়ে চলে এসেছি, দুটো বাড়ি এইরকম, মাঝখানে 1 ফুট ডিস্টেন্স নেই। তো এগুলো রাস্তার ওপর, এজেসি বোস রোডের ওপর, মানুষ কি দেখে না? স্থানীয় কাউন্সিলর জানে না?